আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে অনলাইনে ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হলো। যে বিষয়ে যে অধ্যায় নিয়ে আলোচনা করব তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। তোমরা সবাই জানো আমার পরিচয়, তারপর আবার জানাই। আমি জিএম শামসুল আরিফিন, প্রভাষক, উৎপাদক ব্যবস্থা বিপণন, নলতা আসিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আমরা গতদিন প্রথম পত্রে উৎপাদন ব্যবস্থা বিপণনের প্রথম পত্রে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেই আলোচনার বিষয় ছিল মান ব্যবস্থাপনা। ঠিক আছে, এখন প্রথম পর্যায় থেকে এবার দ্বিতীয় পর্যায়ে মান ব্যবস্থাপনার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়ে ব্যাপক পরিসরে তোমাদের আলোচনা করার জন্য আজকে এই ক্লাসে সম্পৃক্ত। ঠিক আছে, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। মান ব্যবস্থাপনা কি সে সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই আছে, যেহেতু ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছিল। আর এই মান ব্যবস্থা কেন কি জন্য করতে হবে এবং কি জন্য শুরু হয়, কখন থেকে শুরু হয়, কিভাবে শুরু হয় এবং কি কি উদ্দেশ্যে, কি কি নিয়মের মাধ্যমে, কি কি বিষয়কে কেন্দ্র করে মান ব্যবস্থাপনা করা হয়, সেই নিয়ে সেই প্রেক্ষাপট এখানে তৈরি হবে। সেই প্রেক্ষাপট যে তৈরি হয়েছিল তার ভিত্তিতে আজকের এই প্রেক্ষাপট কি নিয়ে তৈরি হয়েছিল তার হাইলাইট গুলো তোমাদের কাছে জানানো হবে এবং তোমাদের যে বইগুলো আছে সেই বইতে তার বিবরণ বর্ণনাগুলো ব্যাপক পরিসরে তোমরা দেখে নিতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে হাইলাইট গুলো জানাবো। ঠিক আছে, এখন মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রথমে বলি যে মান ব্যবস্থাপনা তোমার প্রথম বিশ্বযুদ্ধের পরে পণ্যের মান, পণ্যের অবস্থা বিভিন্ন নিয়ে কোনো গুরুত্ব প্রদান করা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়ে গেল তারপরে মানুষের জীবনযাত্রা মান, সময়, পরিবেশ, পরিস্থিতি, অভাব, চাহিদা, তারপর যোগান সবকিছু মিলিয়ে পণ্যের একটা নির্দিষ্ট মাপকাঠিতে তৈরি করার খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেটাকে পণ্যের মান ব্যবস্থাপনার প্রথম ধাপ হিসেবে গ্রহণ করা হয়। এটা 1800 সাল থেকে 1940 সাল এরপরে এটা শুরু হয় ব্যবস্থাপনার বিষয়টা। ঠিক আছে, এখন মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপটের যে বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে বলবো সেটা হলো মেজর যে হাইলাইটগুলো, সেগুলো দিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। এর প্রধান যে বিষয়টা থাকবে সেটা হলো মান নিয়ন্ত্রণ। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রথম ধাপ বা প্রথম শর্ত বলা যেতে পারে। ঠিক আছে, মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা এবং তা নিশ্চিত করে এবং মানে বিচ্যুত হলে তার সংশোধন করার ব্যবস্থা করাকে তোমার মান নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এখানে কি বুঝছি যে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী, পূর্বে যে মান নির্ধারণ করা ছিল সেই মান অনুযায়ী পণ্যের মান ঠিক আছে কিনা, তারপর সেই অনুযায়ী তোমার পণ্য উৎপাদিত হচ্ছে কিনা এবং সেটা নিশ্চিত করা এবং মানের বিচ্যুত হলে, যেমন একটা ধারাবাহিক যে একটা পণ্য শুরু থেকে শেষ পর্যন্ত, ধরো একটা কোম্পানি প্রত্যেক দিন কথা 7 আপ 100 বোতল 7 আপ উৎপাদন করে। ঠিক আছে, 100 বোতল 7 আপ উৎপাদন করে। এখন 100 বোতল 7 আপ উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত 100 বোতল সব বোতলের 7 আপে কি পরিমাপে সমান হয়ে হতে হয়? দুটার তো বিচ্যুত হতেই পারে, তাই না? তখন কি হবে, দেখা যাচ্ছে 100 উৎপাদন করলে দেখা যাচ্ছে তার মধ্যে 2টা বা 3টা পরিমাণে কম হয়ে যাচ্ছে, অথবা ভেঙে গেছে, অথবা কোনো কারণে কোয়ালিটি বা মানের বিচ্যুতি হয়েছে। সে বিচ্যুতি সংশোধন করার জন্য যে কটা বিচ্যুতি হয়েছে, যে কটা সমস্যা হয়েছে, সেই কটা বাদ দিয়ে আবার নতুন করে পূরণ করাকেই মান বিচ্যুতি সংশোধন বলা হয়। এক কথায় 100টা জায়গায় 103টা উৎপাদন করে ওই 3টা ভর্তুকি বা সংশোধন করাকে মান নিয়ন্ত্রণ বিচ্যুতি সংশোধন বলা হয়। ঠিক আছে, তারপর দ্বিতীয় পর্যায়ে আছে দেখো মান নিশ্চিত করা। মানকে নিশ্চিত করতে হবে। পণ্যের যে মান আছে সে মান সঠিকভাবে মান নির্ধারিত হচ্ছে কিনা বা সে মানের বিষয়টা নির্দিষ্টভাবে সে মান নিশ্চিত করা হয়েছে কিনা, সেই জন্য যে জিনিস করণীয় সেটা হলো মান নিশ্চিত করা। ঠিক আছে, এর মধ্যে কি আছে, এই মান নিশ্চিত করার মধ্যে অন্তর্ভুক্ত অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে 3টা হলো প্রধান বিষয়, সেটা হলো কাঁচামালের মান ব্যবস্থাপনা। যে
যে পণ্যটা তুমি উৎপাদন করবে, যে পণ্যটা তুমি উৎপাদন করতে চাচ্ছ, সে উৎপাদন করার ক্ষেত্রে যে উৎপাদনের প্রথম যে বিষয়টা, যে কাঁচামালের ভিত্তি করে তুমি পণ্য উৎপাদন করবে, সেই কাঁচামালের মান ব্যবস্থাপনা করতে হবে, যে তার মান কতটুকু ভালো, ভালো কি খারাপ, সে ব্যবস্থাটা তোমাকে করতে হবে বা করা। তারপর হলো পণ্য সেবার ব্যবস্থাপনা। পণ্য সেবার ব্যবস্থাপনা, পণ্য এবং সেবা কি? পণ্য দৃশ্যমান, সেবা অদৃশ্যমান, কিন্তু দুটোই পণ্যের অন্তর্ভুক্ত। এর ব্যবস্থাপনা করতে হবে, তার সুন্দর পরিচালনা হবে, ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? তাহলে পণ্য সংযোজন। একটা পণ্য উৎপাদন করতে ধরো, যেমন বলি, এক সময় শুনতাম তাল পাতায় দোয়াতের কালি তখন ছিল না, কালি ম্যানেজ করে তোমার ওই যে কুঞ্চি আছে, বাঁশের কুঞ্চির আগা শুরু করে ওখানে নাকি লেখা হতো, তখন পেন বা কাগজ কলমের কোনো মানে অস্তিত্ব ছিল না। তারপর পদে করে মানুষের মানে দিনের পর দিন মানুষের উন্নত জীবনযাপন করা শুরু করতেছে বা শুরু করলো, বা সে উন্নত জীবনযাপনের দিকে মানে উন্নত জীবনের দিকে যাচ্ছে, তখন কাগজ উৎপাদিত হলো, কাগজ উৎপাদিত হলো, পেন উৎপাদিত হলো। কি হলো তখন? কি হলো যে ওই কালি না, তখন কালি তৈরি করা মানে শুরু করা হলো। সেই কালি তৈরি কিভাবে করতো? সে ফ্যাক্টরির মাধ্যমে। ঠিক আছে? ফ্যাক্টরির মাধ্যমে কি হলো? দোয়া থাকে। কি হলো? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ফাউন্টেন পেন ব্যবহার করতাম, যে ওই দোয়া থেকে কালি তুলে সেই কালি দিয়ে কাগজে লিখতাম। কিন্তু এখন তার পরবর্তী কি হচ্ছে? তোমাদের সময় এখন কি হচ্ছে? জেল পেন। তোমাদের এখন কালি টেনে তুলে মানে কলম প্রস্তুত করতে হয় না, বা পেন প্রস্তুত করতে হয় না, তোমরা প্রস্তুতকৃত পেন পাও, তাও কি? জেল পেন, হাই গ্রেড পেন, হাই কোয়ালিটি পেন। এখানে কি করা হয়েছে? শুরু থেকে আজ পর্যন্ত ওই কলমের বিভিন্ন অংশ, বিভিন্ন বিষয় সংযোজন করা হয়েছে, তাই বলা হয়েছে পণ্য সংযোজন। ঠিক আছে? তারপরে উৎপাদন ও পরিদর্শন প্রক্রিয়া। পণ্য উৎপাদন কিভাবে হয় এবং পণ্য উৎপাদন করতে গেলে সে পণ্য বিচ্যুত হচ্ছে কিনা, সংযোজন হচ্ছে কিনা, সবকিছু পরিদর্শন করাও তোমার মান নিশ্চিতকরণের অংশ। ঠিক আছে? তার প্রয়োজন সব বিষয়ে বিবেচনা করা। একটি পণ্য কিভাবে মানুষের ব্যবহারের উপযোগী, সর্বোত্তম পর্যায়ে ব্যবহারের উপযোগী করে তুলতে পারা যেতে পারে এবং উপযোগী করা যেতে পারে, তার জন্য যা যা প্রয়োজনীয় বিষয় আছে, সেই প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনা করতে হবে। তার মাধ্যমে তোমার মান নিশ্চিত করা। এক কথায় মান নিশ্চিত করার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে কম্পিউটার পদ্ধতি হলো PERT আর CPM। PERT, CPM এছাড়াও অন্যান্য মান নিশ্চিতকরণের পদ্ধতি আছে। এক কথায় একটি প্রতিষ্ঠান সর্বোত্তম মানের পণ্য সেবা দিতে পারে মান নিশ্চিতকরণের মাধ্যমে। তাহলে একটি প্রতিষ্ঠান কি করতে পারে? একটি প্রতিষ্ঠান সর্বোত্তম মানের পণ্য সেবা নিশ্চিতকরণের মানে সেবা দিতে পারে মান নিশ্চিতকরণের মাধ্যমে। তাহলে বোঝা গেছে যে মান নিশ্চিতকরণের মাধ্যমে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ পর্যায়ের পণ্য সেবা নিশ্চিত করতে পারে, দিতে পারে। তারপর হলো মান ঐতিহাসিক প্রেক্ষাপটের সর্বশেষ অংশ হলো সার্বিক মান ব্যবস্থাপনা। সার্বিক মান ব্যবস্থাপনা যে সর্ববিষয়ে প্রথম থেকে শুরু পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত, মাঝামাঝি পর্যায়ে, শেষ ভাগের শেষ অংশে, প্রথম ভাগের প্রথম অংশ, সবকিছু মিলিয়ে যে বিষয়টা তৈরি হয় তাকেই বলা হয় সার্বিক মান ব্যবস্থাপনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমার মানগুলো সঠিকভাবে পর্যালোচনা করা, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, নিশ্চিত করা, সবকিছু মিলিয়ে তোমার সার্বিক মান ব্যবস্থাপনা উৎপত্তি বা সার্বিক মান ব্যবস্থাপনার সৃষ্টি। এখন সার্বিক মান ব্যবস্থাপনা এর মূল দর্শনগুলো কি? এর মূল দর্শনগুলো হলো ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টি। এখন ক্রেতা সন্তুষ্টি বলতে কি? পণ্য উৎপাদন করা হয় কি তোমার মানে যে পণ্য উৎপাদন করেন তার জন্য, একথা কিন্তু অনেক আগে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তার জন্য কিন্তু পণ্য উৎপাদন করা হয় না। পণ্য উৎপাদন করা হয় ক্রেতা ভোক্তার সন্তুষ্টির কারণে। ক্রেতা এবং ভোক্তা বলতেছি কেন, তার কারণ তোমরা জানো। একজন ক্রেতা কিন্তু ভোক্তা না, কিন্তু একজন ভোক্তা কিন্তু ক্রেতা। এখন একজন ক্রেতা ভোক্তা না কেন? যে একজন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পাইকারি বা খুচরা ব্যবসায়ী যখন পণ্য ক্রয় করে তখন সে ক্রেতা না? অবশ্যই ক্রেতা, কিন্তু সে ক্রয় করে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কার কাছে? ভোক্তার কাছে।
এই জন্য বলতেছি যে ক্রেতা ব্যক্তি সন্তুষ্ট, ভোক্তা পণ্য ভোগ করে, ক্রেতা কিন্তু পণ্য ভোগ করতেও পারে আবার বিক্রি করতেও পারে, কিন্তু ভোক্তা কিন্তু পণ্য ভোগ মানে পণ্যের ভোগ করে এবং সর্বোচ্চ সর্বশেষ পর্যায় পর্যন্ত সে ভোগ করে। এই জন্য ভোক্তা সকল ভোক্তাই ক্রেতা, কিন্তু সকল ক্রেতাই ভোক্তা নয়। এই সম্পর্কে তোমাদের সাথে অনেক আলোচনা করা হয়েছে, তোমরা হয়তো এটা জানো, তারপর আবার তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য এই কথাটা আলোচনা করলাম, আবার বললাম, ঠিক আছে। এখন ক্রেতা সন্তুষ্টি এর মূল দর্শনের প্রথম টাকা হলো কর্মীদের সম্পৃক্ততা। একটি পণ্যের মান সঠিকভাবে উৎপাদিত হচ্ছে কিনা এবং উৎপাদনের ক্ষেত্রে কর্মীর দক্ষতা কিন্তু ব্যাপক একটা ব্যাপার। কর্মী যদি অদক্ষ হয় তখন পণ্য কিন্তু পণ্যের মান অনুযায়ী উৎপাদিত হচ্ছে কিনা, পণ্যের মান অনুযায়ী উৎপাদিত হচ্ছে কিনা সে কিন্তু বুঝতে পারে না। কিন্তু একদম দক্ষ শ্রমিক, একদম দক্ষ কর্মী পণ্যের শুরু থেকে শেষ যাওয়ার আগেই সে বুঝতে পারে যে পণ্যটা কোনো বিচ্যুত হয়েছে কিনা। তাই দক্ষ কর্মীদের সম্পৃক্ততা পণ্য সার্বিক মান ব্যবস্থাপনার একটি অংশ, মানে মূল দর্শন। তারপর মান ধারাবাহিক উন্নয়ন। ওই যে পেনের যে উদাহরণটা তোমাদেরকে দিলাম, ওই দোয়াতের কালি থেকে আসছে তোমাদের জেল পেন পর্যন্ত, এই যে মানে ধারাবাহিক উন্নয়ন, এই ধারাবাহিক উন্নয়নে এর দর্শন অন্তর্ভুক্ত। এক কথায় ধারাবাহিক মান নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতের মাধ্যমে ক্রেতা সন্তুষ্ট অর্জনের চেষ্টাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। তাহলে সার্বিক মান ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? ধারাবাহিক মান নিয়ন্ত্রণ করা এবং মান নিশ্চিতের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা, তাকে তোমার সার্বিক মান ব্যবস্থাপনা বলতে পারি আমরা, ঠিক আছে? সার্বিক মান ব্যবস্থাপনা বলতে পারি। তাহলে এই হলো মোটামুটি স্বল্প পরিসরের যে হাই স্টেজ বা হাইলাইট যে বিষয়গুলো থাকে সেটা তোমাদেরকে বলা হলো। একে মান ব্যবস্থা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে বিবেচনা করা হয়। আর বর্ণনা যে বিষয়গুলো আছে এর স্বল্প পরিসরে স্বল্প সময় আসলে ব্যবসা পরিসরে বর্ণনা করা সম্ভব আসলে হয়ে ওঠে না। তোমাদের জাস্ট একটু ধারণা দিলাম, বেজার হাইলাইট গুলো তোমাদেরকে ধারণা দিলাম, এবং পরবর্তীতে তোমাদের কাজ হলো, বাড়ির কাজ হবে এই 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 মান ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটে যে বইতে যে আছে যে বিষয়গুলো আছে সেগুলো একটু পড়া। তার মধ্যে থেকে তোমার কি হবে, তার মধ্যে থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উঠতে পাবে। তারপর সৃজনশীলের তো আমি বলেই দিলাম, সো তোমরা এটা একটু দেখবা, খেয়াল করবা, ঠিক আছে? এটা আমি আশা করি তোমরা দেখবা। আর নেক্সট মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ কি? মান কেন নিয়ন্ত্রণ করতে হয়? মান নিয়ন্ত্রণের গুরুত্ব, সুবিধা অসুবিধা। মান নিয়ন্ত্রণ না করলে পণ্য তার সর্বোচ্চ পর্যায়ে অবস্থান প্রতিষ্ঠিত হতে পারে না, তাই মান নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে মান নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? এখানে দেখো বলা হয়েছে মান নিয়ন্ত্রণ হচ্ছে শিল্প ব্যবস্থাপনার একাধিক কৌশল। মান নিয়ন্ত্রণ হচ্ছে শিল্প ব্যবস্থাপনার একাধিক কৌশল যার সাহায্যে সমভাবে গ্রহণযোগ্য মানের পণ্য উৎপাদন করা যায়। তাহলে বিষয়টা তোমরা কি ক্লিয়ার যে মান নিয়ন্ত্রণ কেন করতে হয়? মান নিয়ন্ত্রণ করতে হয় এই জন্য যে শিল্প ব্যবস্থাপনায় একাধিক কৌশল ব্যবহার করে ব্যবহারের সাহায্যে সমভাবে গ্রহণযোগ্য পণ্য মান উৎপাদনের করার মাধ্যমে মান নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে? এবার মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? ঠিক আছে, মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য অবশ্যই মান নিয়ন্ত্রণ করার কিছু কিছু উদ্দেশ্য, কতিপয় উদ্দেশ্য, কতিপয় বিষয়কে কেন্দ্র করে। কোন উদ্দেশ্য ছাড়া আমার কোনো কাজ হয় না। কোন উদ্দেশ্য, আমি যে ক্লাসটা নিচ্ছি আমার উদ্দেশ্য কি? এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য নেই যে আমার উৎপাদন ব্যবস্থা বিপণন এই সাবজেক্টের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের কাছে উপস্থাপন করা এবং উপস্থাপনের মাধ্যমে যেন তোমরা ব্যাপারটা বুঝতে পারো, শুনতে পারো বা বুঝতে পারো, সেই জন্য এই উদ্দেশ্যে আমার এই ক্লাস নেওয়া, ঠিক আছে? এই উদ্দেশ্যে আমার ক্লাসটা নেওয়া। তাহলে যে কোনো জিনিসের, যে কোনো কাজের একটা উদ্দেশ্য কিন্তু থাকে, হ্যাঁ? উদ্দেশ্য কিন্তু থাকে। উদ্দেশ্যহীন কোনো কাজই আমরা করতে পারি না, করতে পারি না। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করা সম্ভব না। তাহলে মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য মধ্যে আছে মান প্রতিষ্ঠা, মানকে প্রতিষ্ঠা করা এর উদ্দেশ্য।
পণ্যের মধ্যে পণ্যের গুণগত মান প্রতিষ্ঠা করা। তারপর হলো উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন। যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো থাকে সে পরিকল্পনাকে বাস্তবায়ন করা বা বাস্তবায়িত করা। উৎপাদনের গতি বজায় রাখা। ওই যে আমি একটু আগে তোমাদেরকে বললাম, একটি প্রতিষ্ঠান যদি দিনে 100 বোতল 7 আপ উৎপাদন করে, সেই 100 বোতল 7 আপ উৎপাদনের যে গতি, সেই গতি সঠিকভাবে বজায় আছে কিনা সে বজায় রাখাকে মানে মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য। অপচয় রোধ। মান নিয়ন্ত্রণ করতে হয় বিভিন্ন বিদ্যুতের সংশোধনের মাধ্যমে অপচয়কে বন্ধ করে রাখা। অপচয়ের মাধ্যমে কি হয়? পণ্যের ব্যয় বৃদ্ধি পায়। পণ্যের ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে ক্রেতাদের পণ্য ক্রয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়। তাহলে অত সার্বিক বিষয় না বলে এক কথা বলি, তোমার অপচয় রোধ করাও মান নিয়ন্ত্রণের একটি উদ্দেশ্য। ক্রেতা সন্তুষ্টি। পণ্য উৎপাদন করা হয় ক্রেতা সন্তুষ্টির উদ্দেশ্যে। এক কথা শেষ। এই পণ্য ভোগ করবে যে সে হলো ক্রেতা, ক্রেতা ভোক্তা, ঠিক আছে, ভোক্তা ক্রেতা। তার উদ্দেশ্যে পণ্য করা, তার যদি সন্তুষ্ট হয় সে সন্তুষ্টির উদ্দেশ্যে যা যা করণীয়, যা যা করতে হয় তা মান নিয়ন্ত্রণ করে থাকে। এটা তার একটা উদ্দেশ্য। তারপর হলো মান সংরক্ষণ। পণ্যের মান যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কথা তোমরা অধিকাংশ জিনিসে খাদ্যদ্রব্যে বলো বা ব্যবহৃত জিনিসে বলো, বিশেষ খাদ্যদ্রব্যে এক্সপায়ার ডেট দেখি আমরা। এখান থেকে 10 বছর আগেও মানুষ কিন্তু এক্সপায়ার ডেট দেখতো না, কিন্তু এখন এক্সপায়ার ডেট দেখে। কারণ ওই এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে কিনা, অথবা এক্সপায়ার ডেট ওভার হয়ে গেলে পণ্যের মান নষ্ট হয়ে যায়। তখন পণ্যের মান নষ্ট হলে কি হয়? সে পণ্য খাদ্যদ্রব্য হোক বা ব্যবহৃত জিনিস হোক, তখন খাদ্যদ্রব্য হলে মানুষ সে খাদ্য বিষক্রিয়া হয়ে মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হবে। আর পণ্য হলে কি হবে? পণ্য হলে হবে যে পণ্যটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে ফেলতে পারে। ঠিক আছে, এই জন্য মান সংরক্ষণের এরা উদ্দেশ্য। তারপর এইসব উদ্দেশ্য আরো সার্বিক অনেক উদ্দেশ্য আছে, সে যে উদ্দেশ্যের ভিত্তি করে মান নির্ধারণ করা হয়। এরপরে বলি, সংক্ষেপে বলি, মানের গুরুত্ব। মান কেন গুরুত্ব দিতে হবে, এর উপকারিতা, এর সুবিধাগুলো এইবার বলি। প্রথমে আছে তোমার মানে নিশ্চিতকরণ। মান নিয়ন্ত্রণ করা, মান নিশ্চিতকরণ আছে কিনা সে বিষয়টা এর গুরুত্ব অঙ্গন। তারপর হলো ক্রেতার সন্তুষ্টি বিধান করা। ওই পণ্যের মান নিয়ন্ত্রণের গুরুত্ব এবং উপকার মধ্যে ক্রেতার সন্তুষ্টির বিধান অন্তর্ভুক্ত করতে হয়। এটা কি হবে? তারপর অপচয়কে বন্ধ করা। এর উদ্দেশ্য গুরুত্ব হলো যে কোনো বিষয় অপচয় বন্ধ করা হয় বা বন্ধ করা এর একটা অংশ। তারপর পণ্যের মানে যথাযথ ব্যবহার নিশ্চিত করা, তারপর সরবরাহ নিশ্চিত করা, পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখা, তারপর এই বিষয়গুলোকে কেন্দ্র করে মানের নিয়ন্ত্রণের গুরুত্ব, সুবিধা বা উপকারিতা। ঠিক আছে, এখন সব কথা শেষ কথা হলে সর্বপরিশেষে যতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম দুটো বিষয়, যে মান ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট আর মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ কাকে বলে, উদ্দেশ্য, তাদের সুবিধা, গুরুত্ব, উপকারিতা। ঠিক আছে, এখন এই বিষয়গুলো ভিত্তিতে আমি যেটা তোমাদের সাথে সামনে উপস্থাপন করলাম সেগুলো তোমরা বাড়িতে নিয়মিত দেখবে এবং কোনো সমস্যা থাকলে আমাদের অনলাইন নলতা কলেজের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোমরা ইনবক্স করবে। কোনো সমস্যা থাকলে আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আশা রাখি কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো বোঝার বিষয় থাকে তাহলে বিষয়টা তোমরা ওখানে ইনবক্স করবে, আশা রাখি। ঠিক আছে, তা মোটামুটি এইটাই হলো আজকের ক্লাস। মোটামুটি ছিল, আমরা 7ম অধ্যায় নিয়ে আমরা এই দ্বিতীয় দফায় ক্লাস করলাম, কারণ বড় একটা অধ্যায় সম্পূর্ণ করতে বেশ সময় লাগবে। সো নেক্সট ক্লাসে আল্লাহ সুস্থ বাঁচায় রাখলে, আমরা সবাই সুস্থ থাকলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে মোটামুটি শেষ করার চেষ্টা করব মান রক্ষণের অংশটি। ঠিক আছে, তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।